আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারতের কাছ থেকে ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক ফোরামে যাবার ঘোষণা তারেক রহমানের। তিস্তা পারে গণপদযাত্রায় মানুষের ঢল। দ্রুত স্থানীয় নির্বাচনের পক্ষে ডিসিরা শিগগিরই সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জেলা প্রশাসকদের দলের হয়ে কাজ না করার নির্দেশ আইন উপদেষ্টার। জামায়াত ইসলামকে ফ্যাসিবাদের মতো চোখ রাঙিয়ে লাভ নেই, হুঁশিয়ারি দলটির আমিরের। শীর্ষ নেতাদের দ্রুত মুক্তি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি। গণহত্যার বিচার নিশ্চিত হলে জুলাই আন্দোলন সফল হবে, মন্তব্য উপদেষ্টা মাহফুজ আলমের। উজ্জীবিত তারুণ্যই গড়বে নতুন দেশ, বললেন শফিকুল আলম। এবং ২০ এপ্রিল শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। মামলায় জামিনের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ ও জনগণকে বাঁচাতে ভারতের কাছ থেকে তিস্তা সহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক ফোরামে যাবার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে লালমনিরহাটের তিস্তা পাড়ে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ভারতের সাথে কূটনৈতিক আলোচনাও চলবে। জাতীয় নির্বাচনে বিএনপির প্রতি সমর্থন চেয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব উদ্যোগ নেওয়া হবে। এর আগে পানির ন্যায্য অধিকারের দাবিতে গণপদযাত্রা, নদীতে নেমে প্রতিবাদ সহ দুদিন নানা কর্মসূচি পালন করে উত্তরাঞ্চলের ৫ জেলার লাখো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন মইনুল হাসান। পানির ন্যায্য অধিকার ও তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান, মশাল প্রজ্বলন, পদযাত্রা ও সমাবেশের কর্মসূচিতে উত্তাল নদী বেষ্টিত উত্তরাঞ্চলের ৫ জেলা। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মঙ্গলবার সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে শুরু হয় গণপদযাত্রা। কয়েক কিলোমিটার ঘুরে তিস্তা পারে গিয়ে শেষ হয় পদযাত্রা। বিএনপি নেতাকর্মী ছাড়াও এতে ব্যানার ফেস্টুন নিয়ে হাজারো শিশু, কিশোর, নারী, পুরুষ অংশ নেন। সন্ধ্যায় লালমনিরহাটের তিস্তা পারে সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, ভারতের পানি আগ্রাসনে তিস্তার উপর নির্ভরশীল মানুষ এখন অস্তিত্ব সংকটে। তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে। তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে উত্তরাঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায়, খরায় দুর্বিষহ জীবন পার করছে। তারেক রহমান আরো বলেন, উত্তরাঞ্চলের মানুষকে বাঁচাতে প্রয়োজনীয় সবকিছু করবে বিএনপি। প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি, এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। ভারত যদি পানির ন্যায্য হিস্সা না দেয়, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের গুরুত্ব তুলে ধরে তিনি আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান। জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে। উত্তরাঞ্চলের ৫ জেলার ১১টি পয়েন্টে একযোগে আয়োজিত সমাবেশে বিএনপির সিনিয়র নেতারাও যোগ দেন। এতে স্থানীয়রা বলেন, বৃহত্তর রংপুরের কৃষি অর্থনীতি তিস্তার উপর নির্ভরশীল। বর্ষায় ভারত বাঁধ খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দেয়, আর শুষ্ক মৌসুমে ন্যায্য পানি বঞ্চিত করে খরায় তাদের জনজীবন দুর্বিষহ করে তোলে। এই পদযাত্রার মাধ্যমে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই যে আমাদের যে নদী শুকিয়ে যাচ্ছে, আমাদের যে নদী খনন করা দরকার, সেটার জন্য অবিলম্বে আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে পারি। মেগা প্রকল্প বাস্তবায়ন হয়, পার্শ্ববর্তী দেশের
একটা একগুমির ফলে আমরা এই পানি পাচ্ছি না। এটা আমাদের প্রাণের দাবি। এটা না হলে এই অঞ্চল আগামী 20 বছর 10 বছরের মধ্যে মরুভূমি হয়ে যাবে। পদযাত্রা শেষে তিস্তার পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন করেন প্রতিবাদী হাজারো মানুষ। দুদিনের অবস্থান কর্মসূচিতে তিস্তা পারের মানুষের সাথে অংশ নেয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মইনুল আহসান, এটিএন বাংলা। ভারত বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। রাজধানীতে এক সংলাপে বক্তারা বলেন, দেশের স্বার্থ বিকিয়ে আওয়ামী লীগ ভারতকে অবারিত যে সুবিধা দিয়েছে তা এখন মিলবে না। যে দেশ যেমন আচরণ করবে বাংলাদেশের সাথে সে দেশের একই আচরণ করবে বলে সতর্ক করেন কমিটির নেতারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে দিনব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করে শিক্ষার্থীদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। আমাদের ফরেন পলিসি হতে হবে মোর ইনওয়ার্ড লুকিং। এতে শিক্ষাবিদরা বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে আসিয়ান ও সার্কভুক্ত দেশগুলোর প্রায় 300 কোটি মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে পারে বাংলাদেশ, যার কারণে গোটা বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে। সার্কে 200 কোটি মানুষ আর আসিয়ানে প্রায় 100 কোটি। তাহলে বাংলাদেশ এই জায়গায় থেকে 300 কোটি মানুষের বাজারকে প্রভাবিত করতে পারে এবং করছে। এখন চিন্তা করতে হবে একটু আউট অফ দি বক্স। বে অফ বেঙ্গলের একটা বড় হটস্পট হলো চিটাগং, কক্সবাজার এবং আরাকান। এখানে যেরকম চীনের একটা ইন্টারেস্ট আছে, ভারতের ইন্টারেস্ট আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট আছে। বিগত 50 বছরে কিন্তু আমরা আমাদের ইন্টারেস্ট চিন্তা করিনি। অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা জানান, ফ্যাসিস্টদের মতো কারো তাবেদারি নয়, প্রতিরক্ষা এবং ব্যবসা বাণিজ্যের বিষয়টি মাথায় রেখে পররাষ্ট্রনীতি সাজানো হবে। আমাদের ব্যালেন্সিং অ্যাক্ট করতে হবে। আমরা ভারতকেও শত্রু বানাবো না, চায়নাকেও শত্রু বানাবো না, কিন্তু কাউকে আবার আমাদের সভরেন্টিতে হাত দিতে দিব না। আমার রিঅ্যালাইনমেন্টটা সিরিয়াসলি ডিবেটেড হওয়া দরকার। আমার শত্রু এবং স্বার্থ সাপেক্ষে। কারোর সাথে স্বামী স্ত্রী সম্পর্ক চাই না, কারোর সাথে ভাই বোনের সম্পর্ক চাই না। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে আমরা বাংলাদেশের ইকোনমিক গ্রোথ। সংলাপে নাগরিক কমিটির নেতারা বলেন, ক্ষমতায় গেলে সমান্তরাল কূটনীতির মাধ্যমে সবার সাথে সম্পর্ক রাখবে নতুন বাংলাদেশ। আপনি আমার বর্ডারে হলো সীমান্ত হত্যা করতেছেন, আমি ওটার ন্যায্যতা পাচ্ছি না, বিচার পাচ্ছি না। এই জিনিসগুলো আমাদের নিউ ওয়ার্ল্ড স্টেজের যারা আছে, স্টেক হোল্ডার আছে, তাদের কাছে হলো নিয়ে আসতে হবে। আপনি এটা কি দিয়ে বিচার করবেন? আপনার এখানে তো শুধু সারাদিন ইন্ডিয়া বিরোধী স্লোগান দিলে এটা দিয়ে আপনি কোনো কিছু বিচার করতে পারবেন না। তাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে পারি, আপনাদের অ্যাপ্রোচ আমাদের প্রতি যা হবে, আমাদের অ্যাপ্রোচ আপনাদের প্রতি তাই হবে। এতদিন আমাদের চিন্তা ভাবনাটা হয় একদিকে ভারত কেন্দ্রিক ছিল, আরেকদিকে চায়না কেন্দ্রিক। আমাদের দৃষ্টি আর কয়েকটা বা 2-3টা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অবশ্যই ইলেকশন হতে হবে, কিন্তু এমন তাড়াহুড়া করে যেন আমরা না করি যে এখানে রিফর্ম গুলো ভেস্তে যায়, এবং সেটা ভেস্তে গেলে আসলে বেনিফিশিয়ারি হবে দিল্লি। এ সময় বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন আলোচকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ডিসি সম্মেলন শেষে তিনি জানান, জেলা প্রশাসকরাও দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষে। ফ্যাসিবাদে যুক্ত ছিলেন না আওয়ামী লীগের এমন নেতারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। কথা বলার আগ্রহ থাকতে পারে, যারা বেশি সুযোগ এখন পর্যন্ত নেননি তারা নিতে। দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার, ডিসি, ইওনো এবং সরকারি কর্মকর্তারা। ডিসি সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টাকে তারা জানান, অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে একদিকে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা। পরামর্শ দেন দ্রুত নির্বাচনের। তাদের সাথে একমত পোষণ করেন উপদেষ্টা। একজন অফিসার যখন 2-3টা দায়িত্ব পালন করতে হচ্ছে, তাকে কোনোটাই আসলে ঠিকভাবে পালন করা একজন মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। আর সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে
জনপ্রতিনিধি প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। এই বিষয়ে সর্বশেষ যে ঐকমত্য কমিশনের মিটিং ছিল সেখানেও আলোচনা হয়েছে। খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা অংশ নিতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন তারা। আমরা মনে করি দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত। এখন সেটা কোন প্রক্রিয়া হতে পারে, কি ধরনের শাস্তি হতে পারে, এটার ব্যাপারেও সবার মতামত নেওয়া কনসালটেশনের ব্যাপার আছে। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। আসিফ মাহমুদের নিজ এলাকা কুমিল্লার একটি মসজিদে 10 লাখ টাকা অনুদান নিয়ে আলোচনা সমালোচনা চলছে, তার ব্যাখ্যা দেন উপদেষ্টা। মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদেই বরাদ্দ দেওয়া হয় এবং উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে একটা মসজিদে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। আর হ্যাঁ, এই তো ছাত্রদের মধ্যে কোনো বিভাজন নেই বলেও দাবি করেন তিনি। এই গণঅভ্যুত্থান নিয়ে সবার যার যার জায়গা থেকে যাদের অংশগ্রহণ আছে সবারই ইতিহাসটা লিখে রাখা উচিত। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ডিসিদের রাজনৈতিক দলের হয়ে কাজ না করার নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জনসেবাতে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাতীয় নির্বাচনে নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন জেলা প্রশাসকরা। 3 দিন ধরে চলা ডিসি সম্মেলনের শেষ দিনের বৈঠকে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। মনির হোসেন তপুর রিপোর্ট। ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে ভিন্ন ভিন্ন সেশনে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। জেলার সমস্যা, সম্ভাবনা এবং আগামীর পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত দেন ডিসিরা। তাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন উপদেষ্টারা। 6 লক্ষ গুলির মধ্যে মাত্র প্রায় 2.5 লক্ষ এখনো উদ্ধার হয়নি, তার মানে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধার হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে যে চলমান যে অভিযান আছে সেগুলোর মাধ্যমে এগুলো উদ্ধার করা সম্ভবপর হবে। এবারে নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হওয়ায় রাজনৈতিকভাবে ডিসিদের প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই বলে সাংবাদিকদের জানান উপদেষ্টারা। দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়, এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে। এইবারের তো একটা নির্দলীয় ব্যবস্থাপনায় হবে, কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে তিনি সেটা জানালে সেটা আমরা যদি দেখি যৌক্তিক কারণ আছে সেটা আমরা বিবেচনায় নিব, কিন্তু এইবারে ডিসিরা নির্ভরভাবে তাদের কাজ করে যেতে পারবেন, কারণ কোনো ইনফ্লুয়েন্স তাদের উপরে থাকবে না নির্বাচনের ফলকে এইরকম করার বা অন্যরকম করার। সাহিত্য চর্চায় বাধা দেওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, এবারের বৈশাখ উৎসব শান্তিপূর্ণভাবেই পালিত হবে। আমাদের অনেক জায়গায় সফলভাবে হচ্ছে, যদি 5টা জায়গাও কোনো ঝামেলা হয় এটা আমরা সাথে সাথে অ্যাড্রেস করার চেষ্টা করছি। ফলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে যেখানে যেখানে ট্রাবল দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসনের সাথে সাথে সেখানে অ্যাড্রেস করছে। রবিবার 3 দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশে যত দ্রুত নির্বাচন হবে তত তাড়াতাড়ি শান্তি ফিরবে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে যশোরে দলের কর্মী সম্মেলনে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশের মানুষ তা মেনে নেবে না। মির্জা ফখরুল আরও বলেন, 1/11-এর সময় সংস্কারের কথা বলে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল সেনা সমর্থিত সরকার। দল গঠন করতে হলে ক্ষমতা ছেড়ে আসতে ছাত্র প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি। দেশের জনগণের প্রতিনিধি না থাকে, পার্লামেন্ট যদি না থাকে, তাহলে কি আপনার এই সংস্কারগুলো জনগণের কথা আসবে কি আসবে না? আমাদের পরিষ্কার করে বলেছি
যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন, আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, কিন্তু দ্রুত নির্বাচন দিন। আমরা খুব ভালো করে জানি যে নির্বাচনের কথা বলে 1/11-তে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? তখন ফখরুদ্দিন মঈনুদ্দিন খুব ভালো করে কথা বলে, সংস্কারের কথা বলে, তারপর ক্ষমতাকে দখল করবার চেষ্টা করে। জামায়াত ইসলামকে ফ্যাসিবাদের মতো চোখ রাঙিয়ে লাভ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশে দ্রুত জামায়াত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিও জানান দলটির আমির। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই প্রথম রাজপথে কোনো কর্মসূচি দিল জামায়াত ইসলামী। দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ জামাত। দুপুরের পর থেকেই বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন দলটির নেতাকর্মীরা। বিকেল 4টা নাগাদ নেতাকর্মীদের অংশগ্রহণে নাইট অ্যাঙ্গেল মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত কানায় কানায় ভরে ওঠে সমাবেশ স্থল। নানা স্লোগান আর প্লাকার্ড নিয়ে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চান নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের 6 মাসে অন্য দলের নেতাদের মামলা প্রত্যাহার হলেও আজহারের মামলা কেন প্রত্যাহার হচ্ছে না সেই প্রশ্ন তোলেন নেতারা। আমরা আজকে জিজ্ঞাসা করতে চাই, কোন কারণে বাংলাদেশের জীবিতদের মধ্যে সবচেয়ে নিপীড়িত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত দেওয়া হলো না? এটিএম আজহারুল ইসলামকে অনতিবিলম্বে যদি মুক্তি দেওয়া না হয়, আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে অচল করে দেব। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ পতনের 6 মাস হলেও আজহারুল ইসলামকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না সে বিষয়ে সরকারকে সুস্পষ্ট বার্তা দিতে হবে। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, জামায়াত কারো চোখ রাঙানিতে ভয় পায় না। আমাদেরকে মেহেরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। চলতি বছরেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ হচ্ছে বলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবিকে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে কথা বলেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এ সময় বিগত 6 মাসে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় সফলতার ইঙ্গিত দিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের নিরাপত্তা ও দেশের উন্নয়নের স্বার্থে এ বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারকে দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানায় সিপিবি। গণহত্যার বিচার নিশ্চিত করা গেলেই জুলাই আন্দোলন সফল হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থা থেকে ফ্যাসিবাদ উৎখাত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রেস ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণায় আয়োজিত চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বুড়ো লিডারশিপ পারেনি, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে তরুণরাই। উজ্জীবিত তারুণ্যই গড়বে নতুন দেশ। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। বৈষম্যহীন তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে পিআইবির অডিটোরিয়ামে দেশব্যাপী আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
শহীদ শাকিলের মা বিবি আয়েশাকে নিয়ে এই আয়োজনের উদ্বোধন করেন উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেলেন মা বিবি আয়েশা। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় জুলাই আন্দোলনের যোদ্ধাদের। বুড়ো যে লিডারশিপ সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর একটা ডিক্টেটরশিপকে কনফ্রন্ট করতে। আমরা অনেকবার চেষ্টা করেছি, বারবার বড় বড় মিছিল হয়েছে নয়াপল্টনের সামনে বা পুরো ঢাকা জুড়ে, কিন্তু আমরা কেউ দাঁড়াতে পারিনি। একদিন হঠাৎ তরুণরা বললো যে আমরা দাঁড়াবো, এবং দেখেন তারপর কিভাবে চেঞ্জ এসছে। আলোচনায় জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এই বিচার নিশ্চিত করতে পারলেই সফল হবে অন্তর্বর্তী সরকার। আমরা গত 6 মাসে এই আহত দশা লাঘব করার হয়তো কিছু চেষ্টা করতে পেরেছি, কিন্তু আসলে আমরা পুরোটা করতে সক্ষম হইনি। পুরোটা করতে তখনই সক্ষম হব যখন এই নির্বিচার হত্যা কারিগরদেরকে বিচারের কাঠগড়ায় করাতে পারবো এবং তাদের বিচার কার্য সম্পাদন করতে পারবো। গুম, আয়নাঘর আর নিপীড়ন শেখ মুজিবের আমল থেকেই শুরু জানিয়ে উপদেষ্টা মাহফুজ বলেন, বাবার মতোই এক নায়কতন্ত্র কায়েম করেছিলেন ফ্যাসিস্ট হাসিনা। মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে শেখ মুজিবই প্রথম বাংলাদেশে ফ্যাসিবাদের গোড়াপত্তন করেন। শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যেই রাষ্ট্র নির্মাণ করেছেন এবং তার বাবা যেখানে হোঁচট খেয়েছেন তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন। জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত শ্রাবণ গুচ্ছ সহ আরও বেশ কিছু চলচ্চিত্রের অভিষেক হয় এ উৎসবে। সাথে ছিল জুলাই অভ্যুত্থানের বাছাইকৃত আলোকচিত্র, ভিডিও চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে 20 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। তবে আগামী মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছে প্রসিকিউশন। জাতিসংঘের রিপোর্ট গণহত্যার অকাট্য দলিল হিসেবে আদালতে উত্থাপন করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গত বছরের অক্টোবরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক বিচারপতি সহ 16 জনকে মঙ্গলবার তৃতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়। তথ্য সংগ্রহ, লিপিবদ্ধ যাচাই বাছাই অর্থাৎ সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদন দাখিলে 2 মাসের সময় প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর। এ সময় আদালত বলেন, তাড়াহুড়ো করতে গিয়ে যেন তদন্তের ত্রুটি না হয়। পরে 20 এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেন আদালত। একই সাথে অন্য মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে ওই দিন হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আমরা 2 মাসের সময় চেয়েছিলাম, আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। আমরা তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছি যে এই তদন্ত কাজ অলমোস্ট শেষের দিকে আছে। আগামী মাসের মধ্যেই এই বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেটা, সেটা তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি। চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে প্রতিনিয়ত নতুন নতুন প্রমাণ হাতে আসছে। তদন্ত প্রতিবেদনে জাতিসংঘ রিপোর্টের কিছু বিষয় অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। আমরা জাতিসংঘের কাছে চেয়েছি যে তারা যে সমস্ত ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছেন সেগুলো পাওয়ার ব্যাপারে আমরা তাদেরকে রিকোয়েস্ট জানিয়েছি। সেগুলো আমরা সংগ্রহের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই মামলাতে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হবে যে ডিজিটাল তথ্য প্রমাণ। গণহত্যার জন্য যে সমস্ত নির্দেশাদি দিয়েছেন সেই সব নির্দেশাবলী যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে যে গিয়েছে, হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে, এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে। তো সেগুলো আমাদের হাতে আসছে। তো আমরা যেটা বুঝি আপনাদেরকে যেটা বলতে পারি যে মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন। ইতোমধ্যে এসব মামলায় অনেকেই জামিন আবেদন করেছেন। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এই অপরাধ জামিন অযোগ্য, তবে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার একমাত্র আদালতের। আমরা এই জামিনের ঘোরতর বিরোধিতা করব এবং তথ্য প্রমাণ তুলে ধরব যে কেন এই আসামিদেরকে জামিন দেওয়ার কোনো সুযোগ নেই।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত 1500-র বেশি শহীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আরও বাংলাদেশি কর্মী নিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, দুবাইয়ে 2 দিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশগ্রহণের পাশাপাশি দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে ভিসা ইস্যুতে কথা বলেন ডক্টর ইউনূস। এছাড়াও বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেশার তৈরি হচ্ছে। উনি যে 15-16 বছরে কি ব্রুটাল একটা ডিক্টেটরশিপ চালিয়েছেন, এটা কিন্তু পুরো স্পষ্টভাবে এসছে সেই 127 পাতার যে ইউএনের যে রিপোর্টটায়। আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি, আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। নতুন বছরের 1.5 মাস পার হলেও সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা। এখনও ছাপানো বাকি আছে প্রায় 12 কোটি বই। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষকরা বলছেন, মার্চে রোজার ছুটি থাকায় এপ্রিলের আগে পুরোদমে ক্লাস নেওয়া সম্ভব হবে না। এতে আবারও শিখন ঘাটতির আশঙ্কা করছে গবেষকরা। প্রশ্ন তুলেছে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। জানুয়ারির 10 তারিখের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 3টি বই ছাড়াও আরও 5টি বই দেওয়ার আমাদের পরিকল্পনা এবং মাধ্যমিকের বাকি বইগুলো 20 তারিখের মধ্যে। কথা রাখেননি এনসিটিবির চেয়ারম্যান। 20 ফেব্রুয়ারির মধ্যেও সব বই পৌঁছাতে পারেননি শিক্ষার্থীদের হাতে। প্রাথমিকের শিক্ষার্থীরা বেশিরভাগ বই পেলেও সংকট বেশি মাধ্যমিকে। কিছু প্রতিষ্ঠানে প্রায় সব বই দেয়া হয়েছে, আবার অনেক জায়গায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কোথাও 3টি, কোথাও 6টি বই পেয়েছে শিক্ষার্থীরা। আমি ক্লাস 6-এ পড়ি। আমি 3টা বই পেয়েছি। বই ছাড়া আমাদের পড়তে ভালো লাগছে না। এ পর্যন্ত মাত্র 3টা বই পেয়েছি। এখনো আমাদের প্রায় 7-8টার মতো বই এখনো বাকি রয়েছে। আমাদের সামনেই পরীক্ষা, তো এটার জন্য আমাদের বইটা নেওয়া উচিত যেন আমরা আরো আগে যেতে পারি। যথাসময়ে শিক্ষার্থীরা যদি বই না পায় সেক্ষেত্রে কিছুটা সমস্যা হয়। এই সমস্যার সমাধানের জন্য যেমন আমরা এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে চেষ্টা করতেছি সেটা রিকভার করার জন্য যতটুকু পারা যায়। সরকারি ও সাপ্তাহিক ছুটি বাদে বছরে 185 দিন ক্লাস করবার সুযোগ পায় শিক্ষার্থীরা। মার্চে রমজানের কারণে স্কুল বন্ধ থাকবে। সেক্ষেত্রে 8 মাসে অনেক বিষয়ে সিলেবাস শেষ করতে হবে, যা শিক্ষার্থীদের কাছে চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন শিক্ষকরা। মারাত্মক প্রেশার পড়বে, তবে আমরা চেষ্টা করব এই 8 মাসের ভিতর আমরা সিলেবাসটা কমপ্লিট করতে। আমরা অ্যাকচুয়ালি এপ্রিলের আগে ক্লাস পুরো দমে শুরু করতে পারবো না। এবছর বিনামূল্যে 40 কোটি নতুন বই দিচ্ছে সরকার। এর মধ্যে গত 2.5 মাসে 28 কোটি বই সরবরাহ করতে পেরেছে ছাপাখানাগুলো। বাকি 12 কোটি বই দিতে সময় লাগবে মাসখানেক। এর জন্য দেরিতে কাজ পাওয়াকে দায়ী করছেন প্রেসের মালিকরা। এটা একটা ক্যালেন্ডার থাকা উচিত যে আমি এই তারিখে কাজ শুরু করব, এতদিন সময় দিব, এতদিন মধ্যে ডেলিভারি থাকবো। এই পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা যে প্রতি বছর কাজ করা হয় তাইলে সমস্যা হবে না। করোনার সময় যে শিক্ষণ ক্ষতি হয়েছে তার পরবর্তীতে সেটি কাটিয়ে উঠতেই অনেক কষ্ট হচ্ছে। এখন যদি সময় মতো লেখাপড়া শুরু না করা যায় তাহলে তো শিক্ষার্থীরা পিছিয়ে যাবে। এই সংকটটা মোচন করা অতি জরুরি। না হলে এটা কিন্তু সরকারের উপরে এই দায় বর্তাবে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এবং দায়িত্বপ্রাপ্ত এনসিটিবির উপরে। নির্ধারিত সময়ে বই না দেওয়ার পেছনে বিভিন্ন অজুহাত দাঁড় করাচ্ছেন এনসিটিবির চেয়ারম্যান। রিটেন্ডার করতে গিয়ে আমাদের যে সময়টুকু লেগেছে সেটা প্রায় নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলে আসছে। কারণ আপনি জানেন যে সরকারি ক্রয়ের যে নিয়ম নীতি আছে সেটা পিপিআর অনুসরণ করতে হয়। এ অবস্থায় এনসিটিবিকে আরও সক্রিয় করার দাবি উঠেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
নাটোরে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ ও নবগঠিত নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সহ আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মী সভায় বক্তারা অভিযোগ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে দীর্ঘায়িত বা বানচাল করতে ষড়যন্ত্র শুরু হয়েছে, তবে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না বিএনপি। আমাদের নেতা তারেক রহমান সাহেব যে দফা যেটা দিয়েছেন, এই কর্মসূচি আমরা আমাদের নেতাকর্মীদের অনুরোধ করব, দয়া করে এই কর্মসূচি, এবং উনি বলেছেন আগামী দিনে ন্যাশনাল গভর্নমেন্ট, জাতীয় সরকার বিএনপি যদি গঠন করে তারপরেও উনি ন্যাশনাল গভর্নমেন্ট করার কথা বলেছেন। এই সমস্ত কর্মসূচিগুলোকে আমরা বাস্তবায়ন করতে চাই। ইনশাআল্লাহ ষড়যন্ত্র চক্রান্ত কোনো কিছুই আপনাদেরকে বুঝতে পারবে না। রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার, একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন ওরফে কবজিকাটা আনোয়ারকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে সোমবার তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ট্রাক ড্রাইভার আনোয়ার 2005 সালে বাগেরহাট থেকে ঢাকায় আসেন। অল্প সময়ের মধ্যেই জড়িয়ে পড়েন অপরাধে। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফেলে দেওয়া মাছের আঁশ এখন হয়ে উঠেছে রফতানিযোগ্য পণ্য। সম্ভাবনাময় শিল্পকে ঘিরে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তারা এগিয়ে আসছেন। প্রয়োজন দেখা দিয়েছে দক্ষ কর্মীর। মাছের আঁশ প্রক্রিয়াজাত করে রফতানির সম্ভাবনা দেখা দেওয়ায় হতদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে যশোরের আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের মৎস্য ইউনিট। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। মাছে ভাতে পরিচিত বাঙালির কাছে মাছের আঁশের কোনো কদর ছিল না, কিন্তু এখন এই ফেলে দেওয়া পণ্য থেকেই বৈদেশিক মুদ্রা আয়ের পথ সৃষ্টি হওয়ায় আগ্রহ বাড়ছে ব্যবসায়ীদের। এর ফলে চাহিদা বাড়ছে দক্ষ কর্মীর। এই কাজে এগিয়ে এসেছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের মৎস্য ইউনিট। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের মৎস্য ইউনিটের তত্ত্বাবধানে বাঘারপাড়া উপজেলার খাজুরায় বাস্তবায়ন করা হচ্ছে সৃজনশীল মৎস্য বিষয়ক কার্যক্রম মাছের আঁশ প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের উদ্যোক্তা তৈরি প্রকল্পটি। প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় অর্থসহ বিভিন্ন উপকরণ। সংসারের কাজের ফাঁকে এই আঁশের মাধ্যমে বাড়তি আয় করায় খুশি নারী উদ্যোক্তারা। 8 দিন থেকে প্রশিক্ষণ পেয়ে এগুলো জানতে পেরেছি। আঁশ বিক্রি করে আমার সংসারে অনেক সচ্ছলতা হয়েছে। এলাকার বিভিন্ন বাজার থেকে প্রক্রিয়াজাতকরণ শেষে আমদানিকারকের চাহিদা অনুযায়ী প্যাকেট করা হয়। প্রতি মন শুকনো আঁশ 3500 থেকে 4000 টাকায় বিক্রি হয়। পরে নানা প্রক্রিয়ায় যায় বিদেশে। করি 8 দিনের সহযোগিতা। এখানে 3-4 জন লোক আছে এই খাজুরা বাজারের, এরা এগুলো পরিচ্ছন্ন করে পরিষ্কার করে শুকায় রাখে, আমি এগুলো এদের কাছ থেকে ক্রয় করি। এসব আঁশ প্রসাধনী সামগ্রী, ঔষধ সহ নানা পণ্যের প্রধান উপকরণ। তাই মাছের আঁশ না ফেলে এর রক্ষণাবেক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানালেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের মৎস্য কর্মকর্তা। আমরা আঁশগুলো ফেলে দিই, সেটা না ফেলে দিয়ে বজ্র ব্যবস্থাপনার সাথে সাথে আমরা যেন বাড়তি কিছু আয়ের উৎস বের হয়, এর জন্য আমরা আমাদের সদস্যদেরকে সবসময় উদ্বুদ্ধ করে যাই। একেবারেই বাতিল মাছের আঁশ এখন ভারত, চীন, জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ধীরে ধীরে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রাম সমুদ্র বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেমের আওতায় চালু হয়েছে অনলাইন গেট পাস কার্যক্রম।
সকালে বন্দরের 4 নম্বর গেইটে এর উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। এ সময় তিনি বলেন, আগে কাগজপত্র অর্থ পরিশোধ করে বন্দরে গাড়ি প্রবেশ ও বের হতে 15 থেকে 20 মিনিট সময় লাগত, এখন তা কয়েক মিনিটেই শেষ হবে। আধুনিক বন্দরগুলোর মতো চট্টগ্রাম বন্দরেও সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, ট্রাক লরি কখন রওনা দিচ্ছে, কোথায় আছে, সবই এখন অনলাইনে মনিটর করা সম্ভব হবে। সুলতানাস ড্রিম আনবাউন্ড ফার্স্ট উইমেন্স উইন্টার এক্সপিডিশনের সাফল্য উদযাপনে অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করে মাস্টারকার্ড। মাস্টারিং ড্রিমস কনকিয়ারিং হার্টস শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সাহিত্যকর্ম সুলতানার স্বপ্ন থেকে অনুপ্রাণিত হয়ে মাস্টারকার্ডের পৃষ্ঠপোষকতায় নারীদের বিশেষ পর্বতারোহণ অভিযানকে সম্মানিত করতেই এই আয়োজন। অনুষ্ঠানে ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর সুজান ভাইস, মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি মহিদুল হক, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল নারী পর্বতারোহীদের এই অসাধারণ অর্জনকে উদযাপন করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হয়ে গেল পিঠা উৎসব। বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় মাঠে নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজিত উৎসবের উদ্বোধন করেন উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী। দিনব্যাপী আয়োজন স্টলগুলোতে ছিল শিক্ষার্থী, ফ্যাকাল্টি, স্টাফ মেম্বার্স এবং অন্যান্য ক্লাবের সদস্যদের হাতে বানানো নানা রকমের পিঠার সমাহার। এর মাধ্যমে গ্রাম বাংলার পিঠাপুলির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। এ সময় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের নির্বাহী বোর্ডের সদস্য, হেড অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ শাফিন আল ওয়ালিদ বলেন, এই উৎসব বাঙালি জাতির শেকড়কে ছুঁয়ে দেখার একটি উপলক্ষ। পিঠা উৎসবের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে আগামীকাল করাচিতে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। টুর্নামেন্টের সর্বোচ্চ দুবার করে শিরোপা জিতেছে ভারত, অস্ট্রেলিয়া। আর বাংলাদেশের সেরা সাফল্য 2017-তে সেমিফাইনালে জায়গা করে নেয়া। বিকেএসপি ও রাঙ্গামাটি বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্য দিয়ে শেষ হলো তারুণ্যের উৎসব জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা। পল্টন ময়দানে চূড়ান্ত পর্বে বালক বিভাগে বগুড়া জেলাকে 42 থেকে 20 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছে বিকেএসপি। এদিকে জয়পুরহাট জেলাকে 23 থেকে 19 পয়েন্টে হারিয়ে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটি জেলা। জাতীয় পর্বে 4 দিনের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহেদি। এই সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, কাবাডি ফেডারেশনের সহ সভাপতি হাফিজুর রহমান খান ও সাধারণ সম্পাদক এস.এম. নেওয়াজ, সোহাগ সহ অন্যান্যরা। জাতীয় পর্বে বালক বিভাগে 17টি ও বালিকা বিভাগে 16টি দল অংশ নেয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভারতের কাছ থেকে 54টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক ফোরামে যাবার ঘোষণা তারেক রহমানের। তিস্তা পারে গণপদযাত্রার মানুষের ঢল। দ্রুত স্থানীয় নির্বাচনের পক্ষে ডিসিরা, শিগগিরই সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জেলা প্রশাসকদের দলের হয়ে কাজ না করার নির্দেশ আইন উপদেষ্টার। জামায়াত ইসলামকে ফ্যাসিবাদের মতো চোখ রাঙিয়ে লাভ নেই, হুঁশিয়ারি দলটি আমিরের। শীর্ষ নেতাদের দ্রুত মুক্তি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি। গণহত্যার বিচার নিশ্চিত হলে জুলাই আন্দোলন সফল হবে, মন্তব্য উপদেষ্টা মাহফুজ আলমের। উজ্জীবিত তারুণ্যই গড়বে নতুন দেশ, বললেন শফিকুল আলম। এবং 20 এপ্রিল শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। মামলায় জামিনের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।